বন্ধুগণ, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। এই পৃথিবী, এই আকাশ, সূর্য, চন্দ্র, পর্বত, নদী, মানুষ, দেবতা সব কিছুই সৃষ্টি করেছেন ব্রহ্মা। কিন্তু কখনো কি ভেবেছেন ব্রহ্মার জন্ম কোথা থেকে? যদি ব্রহ্মা সৃষ্টিকর্তা হন, তাহলে তাকে সৃষ্টি করলেন কে? আর যদি তাকেও কেউ সৃষ্টি করে থাকেন, তাহলে সেই সৃষ্টিকর্তা কে? এভাবে প্রশ্ন করলে কোথায় গিয়ে থামবে? বন্ধুগণ, এই প্রশ্নটি শুধু আপনার বা আমার নয়, এই প্রশ্ন করেছিলেন ভারতের ঋষিরাও। এবং আশ্চর্যের বিষয়, তাদের উত্তর এক লাইনের ছিল না। কারণ এই প্রশ্নের উত্তর শুধু পুরাণে নেই, উত্তর লুকিয়ে আছে বেদে, উপনিষদে, পুরাণে এবং অদ্বৈত বেদান্তে। আজ আমরা সেই যাত্রা শুরু করছি। সৃষ্টির আগে কি ছিল? চলুন আমরা সময়কে উল্টো দিকে নিয়ে যাই। 1 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, আরও যতক্ষণ না পৃথিবী নেই, সূর্য নেই, চাঁদ নেই, গ্যালাক্সি নেই, স্থান নেই, সময়ও নেই। এখন প্রশ্ন, তখন কি ছিল? আপনি হয়তো বলবেন অন্ধকার, কিন্তু অন্ধকারও তো আলোর অনুপস্থিতি। যখন আলোই নেই, তখন অন্ধকার কথাটির অর্থ থাকে কি? এখানেই ঋগ্বেদের এক আশ্চর্য সূক্ত আমাদের থামিয়ে দেয়। প্রায় 3500 বছর আগে এক ঋষি লিখলেন, নাসাদিসিন্নো সদাসিত তদানিম। অর্থাৎ তখন না সৎ ছিল, না অসৎ। একটু থামুন, এ কেমন কথা? না অস্তিত্ব, না অনস্তিত্ব। এটি কি যুক্তির বিরুদ্ধে? না। ঋষি বলছেন, আমরা যেভাবে ভাবি আছে অথবা নেই, সৃষ্টির পূর্ববর্তী অবস্থাকে সেই ভাষায় প্রকাশ করা যায় না। কারণ আমাদের ভাষার সৃষ্টি পরবর্তী জগতের ভাষা। আর তিনি বলছেন সৃষ্টির আগের বাস্তবতার কথা। একটি সহজ উদাহরণ ধরুন, একটি শিশুকে আপনি জিজ্ঞাসা করলেন, তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলে? সে হয়তো উত্তরই দিতে পারবে না, কারণ তার চিন্তার ভাষা জন্মের পর তৈরি হয়েছে। সৃষ্টির আগের অবস্থা সম্পর্কেও আমাদের অবস্থা ঠিক তেমন। আমরা সময়ের মধ্যে দাঁড়িয়ে সময়ের আগের অবস্থা বোঝার চেষ্টা করছি। বিজ্ঞান কি বলে? আজ বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সূচনা প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, যাকে আমরা বিগ ব্যাং বলি। কিন্তু একজন সৎ বিজ্ঞানীও বলবেন, বিগ ব্যাংয়ের আগে কি ছিল? এ প্রশ্নের উত্তর এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ঋগ্বেদের ঋষি এবং আধুনিক বিজ্ঞানী একই কথা বলছেন, এমন দাবি আমরা করছি না। তাদের অনুসন্ধানের পদ্ধতি ভিন্ন, কিন্তু দুজনেই এক জায়গায় এসে বিনয়ী। সূচনা সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত। এখন বেদের গভীর নীরবতা থেকে আমরা প্রবেশ করছি পুরাণের জগতে। কারণ যে সত্যকে বেদ মন্ত্রে বলেছে, পুরাণ সেই সত্যকেই গল্পে প্রকাশ করেছে। এই মুহূর্তে কোনো পৃথিবী নেই, কোনো আকাশ নেই, শুধু এক অনন্ত সম্ভাবনা। আর সেই সম্ভাবনার প্রতীক হিসাবে পুরাণ আমাদের সামনে এক মহা সুন্দর দৃশ্য তুলে ধরে। একটি অনন্ত জলরাশি, যাকে বলা হয় কারণ সমুদ্র। এটি কোনো সাধারণ সমুদ্র নয়, এটি সম্ভাবনার প্রতীক, অব্যক্ত সৃষ্টির প্রতীক। এই জলরাশির ওপর ধীরে ধীরে দেখা যাচ্ছে এক বিশাল শ্বেত সর্প, অনন্ত ফণায় বিস্তৃত। তিনি অনন্ত শেষ, আর তাঁর ওপর গভীর যোগনিদ্রায় শায়িত মহাবিষ্ণু। এখানে একটু থামি।
বন্ধুগণ, এই দৃশ্যকে যদি আমরা আক্ষরিক ইতিহাস হিসাবে পড়ি তাহলে অনেক প্রশ্ন উঠবে, কিন্তু যদি প্রতীকের ভাষায় পড়ি তাহলে এক আশ্চর্য দর্শন খুলে যায়। অনন্ত জল, অনন্ত সম্ভাবনা, অব্যক্ত সম্ভাবনা, অনন্ত শেষ, অসীমতা, যোগনিদ্রা। সৃষ্টি এখনো প্রকাশ পায়নি, চেতনা আছে, কিন্তু প্রকাশিত বিশ্ব এখনো নেই। এই প্রতীকগুলির অর্থ আমরা পরবর্তী দিকে ধীরে ধীরে বুঝব। হঠাৎ নাভির মাঝখানে একটি ক্ষুদ্র আলোর বিন্দু। সেই বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে, যেন একটি বীজ মহাবিশ্ব হয়ে উঠতে চলেছে, আর সেই আলোর মধ্য থেকেই উঠে আসছে একটি পদ্ম। বন্ধুগণ, আমরা এমন একটি দৃশ্য দেখব যা শুধু ভারতীয় পুরাণ নয়, সমগ্র বিশ্বের সৃষ্টি কাহিনীগুলির মধ্যে অন্যতম সুন্দর প্রতীক। সেই পদ্মের উপর বসে আছে একজন শিশু। তিনি জানেন না তিনি কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, আর এই প্রশ্ন থেকেই শুরু হবে ব্রহ্মার আত্মানুসন্ধান। হাজার হাজার বছর পরে উপনিষদও আমাদের ঠিক একই প্রশ্ন করবে, কে আমি?